আসসালামু আলাইকুম। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে বাংলা ক্লাসে স্বাগত। আমি সমাসের প্রথম অংশটা দিয়েছিলাম, আজকে দ্বিতীয় অংশ ক্লাসটা করাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, যেভাবে আছো, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আমি তোমাদেরকে প্রথম ক্লাসটাতে সমাস কাকে বলে, সমাসের শ্রেণীবিভাগ, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সেটা সবাই খুব ভালোভাবে শেষ করেছো। আমি পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। পরবর্তীতে আমাদের যে সমাসের শ্রেণীবিভাগ, সেখানে আমাদের আছে তৎপুরুষ সমাস। আমরা সকল শিক্ষার্থী অবশ্যই আমরা জানি তৎপুরুষ সমাসের জন্য আমাদের অবশ্যই বিভক্তি চিহ্নগুলো খুবই দরকার। তো এই জন্য আমি একটু বিভক্তি চিহ্নগুলো বলে নিচ্ছি। বিভক্তি চিহ্ন 7টি, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। প্রথমায় শূন্য বিভক্তি, দ্বিতীয়ায় কেড়ে, তৃতীয়ায় দ্বারা দেয়া কর্তৃক, চতুর্থীতে ওই দ্বিতীয়ার মতো কেড়ে, পঞ্চমীতে হতে থেকে চেয়ে, ষষ্ঠীতে র এর, সপ্তমীতে এ অন্তস্থ তে। এই 7টি বিভক্তি চিহ্ন তোমাদের তোমরা ভুলে গেছো, মনে নেই, তারা কিন্তু এই চিহ্নগুলো আবার মনোযোগ সহকারে পড়ে নিবে বা দেখে নিবে। তো এবার যাচ্ছি, এই বিভক্তি চিহ্ন অনুযায়ী আমাদের কিন্তু তৎপুরুষ সমাসের নামকরণ করা হয়। তো তৎপুরুষ সমাস কাকে বলে? তৎপুরুষ সমাস কাকে বলে সেটা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে পূর্ব পদে, আমি কিন্তু সমাসের আলোচনায় বলেছিলাম যে সমান পদের প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ, পরের অংশটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। তো এই পূর্ব যে পদ আছে, পূর্ব পদে বিভক্তি চিহ্ন থাকবে। দেখেন আমি এই যে পূর্ব পদে বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থে প্রধানভাবে বোঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন বিপদকে আপন্ন। আবার আমি বলছি যে পূর্ব পদের কি হবে? বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থটাই হচ্ছে প্রধান হবে, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। তারপর এখানে যদি আমি বলি বিপদকে আপন্ন, দেখেন এখানে বিপদকে কে কে কিন্তু দ্বিতীয় চিহ্ন আছে, এখানে বিপদকে আপন্ন, বিপদ আপন্ন। পরের যে অংশটা আছে পরপদ, সেই পদের অর্থের কিন্তু এখানে প্রাধান্য আছে, আর এখানে যে কে দ্বিতীয় চিহ্ন ছিল সেই চিহ্ন কিন্তু লোপ পেয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম যে তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্ব পদে বিভক্তি চিহ্ন থাকবে, বিভক্তি চিহ্ন লোপ হবে এবং পরপদের অর্থে প্রাধান্য থাকবে, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস প্রধানত 9 প্রকার: দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত এটার সাথে আছে নই, উপপদ ও অলুক তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাস কিন্তু আমি কর্মধারয় সমাস বলেছিলাম কয়েক প্রকার, কিন্তু এখানে আমি তৎপুরুষ সমাস কিন্তু একেবারে আইডেন্টিফাই করে বলে দিচ্ছি যে তৎপুরুষ সমাস 9 প্রকার। এই 9 প্রকার কিন্তু দেওয়া আছে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত, নই, উপপদ আর হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এখন নই তৎপুরুষ সমাস কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অনলাইন ক্লাসে অত বিস্তারিত দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি। আপনারা প্রত্যেকে আপনাদের বই থেকে ধরে আন্ডারলাইন করে বারবার আমি যে কথাটা বলছি নিজেরা একটু মনোযোগী হয়ে পড়াশোনা করবেন। আমি যেটুকু পারছি যাতে আপনাদের সহজে ব্যাপারটা, অবশ্যই নিজেদেরকে ভালো করে বাসায় পড়তে হবে। তো নই তৎপুরুষ সমাস কি? নই তৎপুরুষ সমাস হচ্ছে না বাচক বা নই অব্যয়, যেটা না, নেই, নাই, নয়, পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়। তৎপুরুষ সমাস তো প্রথমেই বলেছি যে পূর্ব পদে বিভক্তির চিহ্ন থাকবে এবং সমস্ত পদে গিয়ে সেই বিভক্তির চিহ্নটা লোপ পাবে এবং পরপদের অর্থে প্রাধান্য হবে। তো সেরকমই এরকম যে পূর্ব পদে হচ্ছে না বাচক, মানে নই অর্থে, নেই, নাই, এরকম অর্থে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ন আচার মানে কি? অনাচার। ন আদব, বেয়াদব। এরকম ন জ্ঞান, অজ্ঞান। এরকম এগুলা কিন্তু আবার এই যে নই অর্থে না, নেই, ন, এগুলা কিন্তু অ, আ, না, এই অনা, এগুলা কিন্তু খাঁটি বাংলায় ব্যবহৃত হয়। তো এই উপপদ তৎপুরুষ, নই তৎপুরুষ সমাসের পরে আছে উপপদ তৎপুরুষ সমাস। এই নই আর উপপদ এগুলো আমি বলছি প্রথমা থেকে, দ্বিতীয়া থেকে আমি সপ্তমী পর্যন্ত বলছি না, কারণ যে তৎপুরুষ সমাসের আমি প্রথমেই বলেছিলাম যে দ্বিতীয় চিহ্ন লোপ পাবে, তাহলে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার তৃতীয় চিহ্ন লোপ পাবে, সেটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। এভাবে সপ্তমী পর্যন্ত যেই বিভক্তি চিহ্নগুলো লোপ পাবে সেই অনুযায়ী কিন্তু এই তৎপুরুষ সমাসগুলোর নামকরণ করা
হবে। সেই জন্য আমি দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত আর বলছি না। আমি আবার বলছি যে আমরা তৎপুরুষ সমাসে জানি যে পূর্ব পদে বিভক্তি চিহ্ন থাকবে এবং পরপদের যে অর্থের প্রাধান্য সেটা সমস্ত পদে গেলে সমস্ত পদে পরপদের অর্থের প্রাধান্য থাকবে। তো সেই অনুযায়ী কিন্তু তৎপুরুষ সমাস হয়। তাহলে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে চিহ্ন লোপ পাবে, যদি দ্বিতীয়ার চিহ্ন যেমন বিপদকে আপন্ন, তাহলে কে এখানে দ্বিতীয়ার চিহ্ন, এই জন্য দ্বিতীয় তৎপুরুষ সমাস। এভাবে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী পর্যন্ত হচ্ছে শ্রেণী বিভাগ আছে। তাছাড়া আমাদের নৈ তৎপুরুষ সমাস আছে, যেখানে না অর্থে নেই, নাই, নেই এই ধরনের, অথবা এটা হচ্ছে অ, আ, না অথবা অনা, এগুলা খাঁটি বাংলায় ব্যবহৃত হয়। সেভাবে যেমন ন, আচার, অনাচার, এইভাবে কিন্তু এই তৎপুরুষ সমাস হয়। উপপদ তৎপুরুষ সমাস, কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এখন উপপদটা কি? উপপদ হচ্ছে যে পদের পরবর্তী ক্রিয়ার মূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস হয়, যেমন কমকে, জন্মে, যায়। কৃদন্ত পদ বলতে কাকে বলা হয়? কৃত প্রত্যয় সাধিত যে পদ তাকেই বলা হয় কৃদন্ত পদ। আপনারা আমার সকল শিক্ষার্থী পদ পড়েছেন, প্রত্যয় পড়েছেন, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ক্রিয়ার যে মূল আছে, যে মূল অংশটা আছে, সেটাকে আমরা ক্রিয়ার মূল বা ধাতু বলি, যেটাকে আর বিশ্লেষণ করা যায় না, আর ভাঙা যায় না। এই ধরনের যে প্রত্যয় আছে সেটাকে বলা হয় কৃত প্রত্যয়। আর সেই প্রত্যয় যুক্ত পদকেই বলা হয় কৃদন্ত পদ। তারপর হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। আমি দ্বন্দ্ব সমাসের ডেফিনেশনে বলেছিলাম অলুক দ্বন্দ্ব, যেখানে বিভক্তি চিহ্ন থাকবে কিন্তু লোপ পাবে না। সেম একইভাবে পূর্বপদে দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না। যেমন গায়ে পড়া, এখানে কিন্তু গায়ে পড়া রয়েছে, যে পূর্বপদে যে বিভক্তি চিহ্ন থাকবে সেই বিভক্তি চিহ্ন দ্বিতীয়াদি কিন্তু লোপ পাবে না। লোপ না পেয়ে যে সমাস হবে সেটাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। আমি আবার একটু তৎপুরুষ সমাসটা আলোচনা করছি। আমরা এটা মনে রাখবো যে পূর্ব পদে বিভক্তি চিহ্ন থাকবে এবং সমস্ত পদে গিয়ে পরপদের অর্থে প্রাধান্য থাকবে, তাকেই বলা হয় তৎপুরুষ সমাস। যেমন বিপদকে আপন্ন, বিপদাপন্ন। তৎপুরুষ সমাস 9 প্রকার, প্রথম দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত, তারপর নৈ, উপপদ আর অলুক তৎপুরুষ সমাস। এবার আমরা চলে যাচ্ছি বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসের মধ্যে যে বহু শব্দের অর্থ অনেক, ব্রীহি হচ্ছে ধান, তার মানে সব অর্থটা দাঁড়ালো এরকম যে বহু ব্রীহি আছে যার, মানে বহু ধান আছে যার, এমন লোককে বোঝায়। কিন্তু এটা না বুঝিয়ে শুধুমাত্র বহু ধান যার আছে তাকেই বোঝায়। তো সেই ক্ষেত্রে কিন্তু পূর্বপদ আর পরপদ কোনোটার অর্থের প্রাধান্য পাচ্ছে না সমস্ত পদে। তাহলে আমরা বুঝতে পারি যে যে সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থেরই প্রাধান্য থাকে না সমস্ত পদে, তাকে বলা হয় বহুব্রীহি সমাস। যেমন সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন নীলকণ্ঠ। এখন নীলকণ্ঠজাত, নীলকণ্ঠ, আমরা কিন্তু নীলকণ্ঠ বলতে নীলকণ্ঠী যে শিবকে বুঝি। নীল বসনা, নীল বসনজাত, নীল বসনা। এরকম যে পূর্বপদ আর পরপদ কোনোটার অর্থের প্রাধান্য থাকবে না, সমস্ত পদে গিয়ে সম্পূর্ণ একটা অন্য কিছু বোঝাবে, সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখন এখানে কিছু না হয়ে গায়ে হলুদ হয়ে গেল, সম্পূর্ণ একটা এটা অনুষ্ঠানে না, অন্য একটা ভিন্ন একটা পদকে বুঝাচ্ছে। তো এই বহুব্রীহি সমাসে কিছু নিয়ম আছে, যে আপনারা দেখবেন বহুব্রীহি সমাসের কিছু রুলস আছে, যে সহ থাকলে, শহীদ থাকলে স হয়ে যাবে, তারপরে যে মাতৃ থাকে, পত্নী থাকে, পুত্র থাকে, স্ত্রী থাকে, এগুলার সঙ্গে সবসময় ক যুক্ত হয়ে যায়। আমার নদী মাতৃ, তারপরে স্বপত্নী, তারপর স্বস্ত্রী, তারপরে স্বপুত্র, এরকম কিছু ব্যাপার আছে। এই যে কিছু রুলস আছে, নিয়ম আছে, সেই রুলস গুলা কোথায় কি থাকলে কি কি হবে, এই রুলস গুলাও আপনারা নিজেরা বাসায় ধরে আন্ডারলাইন করে পড়ে নেবেন। এছাড়াও বহুব্রীহি সমাসের যে শ্রেণী বিভাগ আছে সেই অনুযায়ী বহুব্রীহি সমাসকে 8 ভাগে ভাগ করা হয়েছে। আপনাদের শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আবার বলছি, শুধুমাত্র আমাদের তৎপুরুষ সমাস 9 প্রকার দেওয়া আছে, আর বহুব্রীহি সমাস 8 প্রকার দেওয়া আছে। কর্মধারয় সমাসের আমরা আলোচনা করেছি, কিন্তু নির্ধারিতভাবে লেখা নাই যে এটা 4 প্রকার। আমরা যে কয় প্রকার ছিল আলোচনা করেছি। পরীক্ষায় কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে যে বহুব্রীহি সমাস প্রধানত কত প্রকার? 8 প্রকার। এখানে আছে সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, নয়ী, মধ্যপদলোপী, প্রত্যয়ান্ত, অলুক ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।
এখন সমানাধিকরণ বহুব্রীহি সমাস কাকে বলে? সমানাধিকরণ বহুব্রীহি সমাস যে বিশেষণ বা বিশেষ্য থাকবে, পূর্বপদে থাকবে একটা বিশেষণ এবং পরপদে থাকবে বিশেষ্য এবং সব মিলে হবে একটা কোষ মেজাজে পরপদের অর্থে প্রাধান্য থাকবে। আবার পূর্বপদ বা পরপদের বিশেষণ নয় যেটা, সেটাকে বলা হয় ব্যাধিকরণ, যে এখানে পূর্বপদে বা পরপদে কোথাও একটিও বিশেষণ পদ থাকবে না, সেটাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ক্রিয়ার পারস্পরিক অর্থে যে সমাস হয় বা পূর্বপদ অথবা পরপদে রস্যই যুক্ত হয়, আ বা রস্যই যুক্ত হয়, যেমন কানে কানে যে কথা, পূর্বপদে আছে দেখেন কান এ, কানাকানি, একসাথে আ যুক্ত হয়েছে, এখানে আ পূর্বপদে আ যুক্ত হয় আর পরপদে রস্যই যুক্ত হয়। তো ক্রিয়ার পারস্পরিক অর্থে পরস্পর ক্রিয়া করার একটা ক্রিয়ার পর আরেকটা ক্রিয়া সংঘটিত হলে সেই যে পদটা উৎপন্ন হয়, যেমন পূর্বপদে হবে আ আর পরপদে হবে রস্য, সেটাকে বলা হয় কি ব্যতিহার বহুব্রীহি সমাস। এরপর হচ্ছে নৈ বহুব্রীহি সমাস। বিশেষ্য আগে থাকবে, বিশেষ্য আগের পরে নৈ না অর্থে বিশেষ্য পদ থাকবে পূর্বপদে, আর অব্যয় যোগে যে সমাস হয় সেটাকে বলা হয় না, যেমন ওই যে বললাম অনাচার, নৈ অর্থে না অর্থে যে বহুব্রীহি সমাস হয় সেটাকে বলা হয় নৈ বহুব্রীহি সমাস। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, যেখানে অলক বলতেই আমরা কিছু কি ব্যাপারটা বুঝি যে এখানে অলক না মধ্যপদলোপী, মানে মাঝখানের যে পদ আছে সেই মাঝখানের পদগুলা লোপ পেয়ে যাবে। দেখেন হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, সেটা এই যে মাঝখানে যে কতগুলা পদ আছে সমস্ত পদ কিন্তু লোপ পেয়ে গেছে। প্রত্যয়ান্ত সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যোগে যে সমাস হয় সেটাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। যেমন ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, শেষে কিন্তু কি হয়েছে ও, সমস্ত পদে গিয়ে আ হবে, রস্যই হবে অথবা ও হবে, এরকম যে ধরনের বহুব্রীহি সমাস হয় সেটাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। এবার অলুকের কথা বলেছে, অলুক বলতে আপনারা জানেন সমস্ত পদে অলুক মানে পূর্বপদ বা পরপদে কোনো পরিবর্তন হবে না, পূর্বপদ পরপদ যেভাবে আছে, বিভক্তি চিহ্ন আছে, সেই পূর্বপদ বা পরপদ, যেমন গায়ে পড়া গায়ে পড়াই থাকবে, এখানে বিভক্তি চিহ্ন থাকলে সেটা লোপ পাবে না, বা পূর্বপদ পরপদ যেভাবে আছে সেভাবে বসবে, সেটাকে বলা হয় অলুক বহুব্রীহি সমাস। আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আছে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে বিশেষ্য থাকবে, আর বিশেষ্য সমান সমান সবকিছু মিলে প্রথমে সংখ্যা থাকবে, পূর্বপদে সংখ্যা থাকবে, পরপদে বিশেষ্য থাকবে, সবকিছু মিলে বিশেষণ হবে। চৌচালা মানে চাল যে চাল যে ঘরে, চৌচালা বিশেষণ পদ, চৌচালা, এটা আকৃতিটা কেমন, চৌচালা এটা কেমন পে মাথা, তিনটা মাথা আছে, এরকম দোষ গুণ বুঝাবে, একটা অবস্থান বুঝাবে, এরকম যখন বুঝাবে, কিন্তু ভিন্ন অর্থ তো অবশ্যই বহুব্রীহি সমাসের জন্য হতে হবে, সেটাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এরপরে আমাদের আমি আবার একটু বলছি, আরো দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস কাকে বলে? দ্বিগু সমাস হচ্ছে যে পূর্বপদে সংখ্যা থাকবে, সমাহার বা সমষ্টি বোঝাবে একটা সংখ্যা থাকবে, এবং পরপদে পূর্বপদে সংখ্যা থাকবে এবং সমাহার বোঝাবে, সমষ্টি বোঝাবে, সমস্ত পদে গিয়ে যে কোনো একটা বিশেষ্য পদ হবে, যে কোনো একটা, যেমন আমরা কিন্তু এই ক্ষেত্রে যে চৌচালা মানে চারটা চাল আছে যার, চৌচালা তাকে বলা হয় চৌচালা, এখানে কিন্তু চৌচালা আকৃতি বোঝাচ্ছে, এটা কিন্তু বহুব্রীহি সমাস হবে। কিন্তু আমি যদি বলি তিন বাহুর সমাহার, সেটাকে বলা হয় ত্রিভুজ, সেটা কিন্তু কি হয়েছে, একটা বিশেষ্য পদ হয়েছে, সমাহার বোঝাতে হবে, সমষ্টি বা যোগফল বোঝাতে হবে, এবং পূর্বপদে সংখ্যা থাকবে, এই ধরনের সমাস হলে সেটাকে বলা হয় দ্বিগু সমাস। আর অব্যয়ীভাব সমাস, অব্যয় সহযোগে, পূর্বপদে অব্যয় থাকবে, অব্যয় সহযোগে এবং পরপদের অর্থে প্রাধান্য থাকবে, তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসেরও কিছু নিয়ম রুলস দেওয়া আছে, ক্লাসিফিকেশন দেওয়া আছে, যেমন সামীপ্য বোঝাতে, তারপরে অভাব অর্থে, লিপ্সা অর্থে, এভাবে যেমন
কুলের সুমেপে উপকূল, এইভাবে কণ্ঠের সমিতি উপকণ্ঠ, এরকম বিভিন্নভাবেও অব্যয়ীভাব সমাস হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা বাসায় আরও একটু ভালো করে মনোযোগ সহকারে নিজেরা ধরে ধরে পড়লে সমাসের অধ্যায়টা ভালোভাবে শেষ হয়ে যাবে। আমি পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ইনশাআল্লাহ তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।